এক টাকাও খরচা না করে ছাগলের জন্য অধিক পুষ্টিগুণের একদম পেট ভরা কাঁচা খাবার, সেটা কি করে সম্ভব? আর স্টল ফিডিংয়ে ফার্মিং করার পরেও এই পদক্ষেপ আমি কেন নিতে চলেছি? হ্যালো বন্ধুরা, ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া। বড়দেরকে আমার নমস্কার, ছোট বন্ধু ও ভাইদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় বিভিন্ন রকম তথ্য, যেমন ছাগলের খাদ্য, তাদের পরিচর্যা, এছাড়াও বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে জানতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা, সেটা কি করে সম্ভব আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। এক টাকাও খরচা না করে সম্পূর্ণ বিনা পয়সায় ছাগলের অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার, সেটা আমি কিভাবে যোগান দিচ্ছি এবং বিনা পয়সায় পাওয়া সেই অধিক পুষ্টিগুণের কাঁচা খাবারগুলি কি কি? চলুন তাহলে বন্ধুরা এবারে আমরা দেখে নেই। প্রিয় দর্শক বন্ধুরা, প্রথমে আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি সম্পূর্ণ বিনা পয়সায় একদম ফ্রিতে ছাগলের অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার যোগান দিচ্ছি। তো দেখুন, চারিদিকে দেখা যাচ্ছে কি, এই দিকটায় পুরো মাঠ দেখা যাচ্ছে, আর এই দিকে কিন্তু এই যে দেখুন, এগুলো বাঁশ বাগান। যারা উত্তরবঙ্গের বাসিন্দা অবশ্যই জানেন, উত্তরবঙ্গে এমন কিছু জায়গা রয়েছে, এলাকা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বাঁশ বাগান, 20 বিঘে 25 বিঘে অবধি বাঁশ বাগান থাকে। এছাড়া ছোটো মোটো বাঁশ বাগান তো এটা থাকবেই, প্রত্যেকটা বাড়িতেই প্রায় বাঁশ বাগান কিন্তু রয়েছে ছোট হলেও। আর এমন কিছু এলাকা যেখানে বড় বড় বাগানগুলি থাকে। তো আমি যে জায়গাটায় ফার্ম করেছি, ফার্মের আশপাশে বড় বড় কিন্তু বাঁশ বাগান রয়েছে, 6-7 বিঘে বাঁশ বাগান এখানে অ্যাভেলেবেল। তো এই বাঁশ বাগানগুলিতে আগে আমি একবার ঘুরে দেখলাম যে প্রচুর পরিমাণে জঙ্গল রয়েছে এবং জঙ্গলে বিভিন্ন রকমের ঝোপ ঝাড়, লতা পাতা প্রচুর পরিমাণে রয়েছে। তাই আমি ভাবলাম এই লতা পাতা যেভাবে রয়েছে, যদি আমি ছাগলকে ছাড়ি, আশা করি প্রত্যেক দিন ছাগলের পেট ভর্তি খাবার হবে। আর যতগুলো এইদিকে বাঁশ ঝাড় রয়েছে, সব বাঁশ বাগানে যদি আমি ছাগলগুলোকে চড়াতে পারি, প্রায় 4 মাসের খাবার কিন্তু আমি ফ্রিতে যোগান দিতে পারবো। এবারে বন্ধুরা আপনাদের আরেকটা জিনিস বুঝাবো। বাঁশ বাগান মানে জঙ্গল, জঙ্গল মানে বিভিন্ন রকমের ঝোপ ঝাড় লতা পাতা রয়েছে। তাহলে অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার আমি কিভাবে যোগান দেব? হ্যাঁ বন্ধুরা, এই প্রশ্নের উত্তর হচ্ছে, যারা বাঁশ বাগান লাগিয়েছেন, উত্তরবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই জানবেন বাঁশ বাগান শুধু একবার লাগিয়ে দেওয়া হয়, এরপরে কিন্তু বাঁশ বাগানে কোনো রকম রাসায়নিক সার, কোনো স্প্রে ব্যবহার করা হয় না। অটোমেটিক প্রাকৃতিকভাবে বাঁশ বাড়তে থাকে এবং যার বাঁশ বাগান রয়েছে মালিক বাঁশ কেটে কেটে বিক্রি করে দেয়। তো এই যে বাঁশ বাগানে যেহেতু কোনো রকম রাসায়নিক প্রয়োগ করা হয় না, এখানে যে সার থাকে বা বিভিন্ন গাছগাছরা ঝোপঝাড়ের যে পাতাগুলো, সেগুলো পরে পচে সার তৈরি হয়, বাঁশ পাতা পরে সার তৈরি হয়। তো সেই অর্গানিক সারের মধ্যেই কিন্তু বিভিন্ন রকমের লতা পাতা গাছ জন্মায়। আর যখনই অর্গানিকভাবে লতা পাতা গাছ জন্মাবে, মানে বুঝতে পারলেন তার মধ্যে গুণাগুণটা বেশি থাকে। আর এছাড়াও উত্তরবঙ্গের যে সমস্ত জঙ্গল রয়েছে, বাঁশঝাড় হোক বা যে কোনো জঙ্গল হোক, বেশিরভাগ এই দিকে গাছগাছরা কিন্তু ঔষধি গাছগাছরা, যেগুলোর অনেক ধরনের গুণাগুণ রয়েছে। আর গাছগাছরা মানেই তো সব গাছগাছরার মধ্যে কিছু না কিছু গুণ থাকে। তো উত্তরবঙ্গে যেগুলো থাকে বেশিরভাগ কিন্তু ঔষধি গাছ। আমি যেহেতু জঙ্গলের ভিতরে ঢুকতে পারছি না, তাই বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। এখন প্রথমে একটা আপনাদের গাছ দেখাচ্ছি। এই যে গাছটা অনেকে হয়তো চিনবেন, এটা হচ্ছে ভাট গাছ, যেটা অনেকে ভাটি বলে, আমাদের উত্তরবঙ্গের ভাষায় ভাটি ফুল বলা হয়, বা দক্ষিণবঙ্গে এটাকে ভাট গাছ বলে। তো এই যে এখন কচি পাতা কুশি দেখছেন, এটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে কি করা হয়, এই কুশিটাকে তুলে নেওয়া হয়, তুলে নিয়ে ছোট বাচ্চা যে বাড়িতে থাকে তাদের ডিওয়ার্মিং করানোর জন্য এর যে কুশি এইটা এবং আনারসের যে মাঝি থাকে, কচি পাতা টানলে যে সাদা অংশটা বেরোয়, দুটোকে বেটে খাওয়ানো হয় সকালবেলায় খালি পেটে, এতে ভালো ডিওয়ার্মিং হয়। তো এই স্টল ফিডিংয়ে যেহেতু ফার্মিং করা হচ্ছে, ছাগলগুলিকে রাখা হচ্ছে, যার কারণে এদের ছেড়ে দিলে কিন্তু ওরা কিন্তু এটা যে তেতো ওরা বুঝবে না, এসেই কিন্তু গপাগপ খেয়ে নিচ্ছে। তো এরকম ভাট গাছ জঙ্গলে প্রচুর রয়েছে। এখন আর একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখুন, যারা উত্তরবঙ্গের বাসিন্দা অবশ্যই চিনবেন, এটা হচ্ছে ঢেকি শাক। উত্তরবঙ্গে কিন্তু এটাকে শাক হিসেবে ব্যবহার করা হয়। তো ভাববেন না যে এই যে শক্ত পাতাটা শাক হিসেবে খাবে, এটা কিন্তু নয়। এর একদম যেটা কচি থাকে, তো কচিটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি।
এই যে এটা কচি রয়েছে, এই যে দেখুন, এটাকে কিন্তু শাক হিসেবে খাওয়া হবে। এটাকে কি করা হয়, এইভাবে তুলে এটাকে ছোট ছোট করে কেটে ভালো করে জলে ধুইয়ে এটাকে রান্না করে খাওয়া হয় শাক হিসেবে। এছাড়াও আরও একটু যেটা কচি, তো যেটা ফরেস্ট এলাকায় বেশি দেখা যায়, একই গাছ কিন্তু এখানে একটু ছাওয়াযুক্ত এলাকা বলে মোটা হয়নি। এই যে দেখাচ্ছি, এই যে যখন এরকম অবস্থায় থাকে না, এ কিন্তু আরও অনেক মোটা মোটা হবে। এরকম অবস্থায় থাকে, এটাকে কি করা হয়, কেটে কেটে এটা আলু দিয়ে চচ্চড়ি করে খাওয়া হয়। খুবই টেস্টি এবং একদম হেলদি যাকে বলে, এবং সম্পূর্ণ অর্গানিক। এতে কোনো সার রাসায়নিক প্রয়োগ করা হয় না বলে এর সুস্বাদুও বেশি এবং এর গুণাগুণও বেশি। তো যারা এই ঢেঁকি শাক সম্পর্কে জানতে চান, এর গুণাগুণ সম্পর্কে জানতে চান, গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন ঢেঁকি শাকের গুণাগুণ কি, আপনারা বুঝতে পারবেন। তো এই ঢেঁকি শাকটাও কিন্তু প্রচুর পরিমাণে ছাগল খায়। দেখুন এই যে ডান্টিগুলো, পাতাগুলো দেখুন, এগুলো কিন্তু সব ছাগল খেয়ে নিয়েছে। সহজে কিন্তু গরু খায় না। আবার আমাদের এদিকে যে সমস্ত গ্রামাঞ্চলে ছাগল পালে বাড়িতে, সেই গ্রামাঞ্চলের ঘরোয়া ছাগলগুলো কিন্তু সহজে এর পাতা খায় না। এগুলো স্টল ফিডিংয়ে থাকে বলেই এদেরকে সারার সঙ্গে সঙ্গে এসেই কিন্তু খেয়ে নেয়। দেখুন এই গাছটাকে একদম খেয়ে খেয়ে একদম পাতাগুলোকে খেয়ে একদম ডান্টিটা রেখেছে। তো এই কয়েকদিন আগে এই জঙ্গলটা এক কোমর জঙ্গল ছিল, এরা কিন্তু খেয়ে খেয়ে একদম সাবার করে দিয়েছে। এখন আর একটা জিনিস দেখাচ্ছি, এটা হয়তো অনেকেই চিনবেন, দক্ষিণবঙ্গেও এটা পাওয়া যায়। এই যে গাছটা, লতা গাছ, এটাকে আসামি লতা বলা হয়। এই যে লতা, এটা উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বাঁশঝাড় বলুন, ফরেস্ট এলাকাগুলোতে, জঙ্গলগুলোতে বলুন, রাস্তার ধারে বলুন, প্রচুর পরিমাণে থাকে। তো এই আসামি লতাটাও কিন্তু খুবই ভালো, এরও অনেক গুণাগুণ রয়েছে। তো এটারও গুণাগুণ জানতে চাইলে আপনারা গুগল ক্রোমে দেখবেন, পেয়ে যাবেন। তো এরকম না জানা আরও অনেক জঙ্গল রয়েছে। আর একটা জঙ্গল দেখাই, এর আমি নাম জানি না। এই যে জঙ্গলটা, এটাও কিন্তু একটা জঙ্গল, এর নাম জানি না, এটাও খুব খায়। এছাড়াও এরকম আরও অনেক ঔষধি গাছ রয়েছে জঙ্গলের মধ্যে। চলুন আমি ধীরে ধীরে চেষ্টা করি কি কি জঙ্গলগুলো রয়েছে দেখানোর। এখন একটা ঘাস দেখাচ্ছি আপনাদের, যে ঘাসটা ছায়াযুক্ত জায়গায় হয়, এটা কিন্তু রৌদ্রে হবে না, একদম ছায়াযুক্ত জায়গায়। দেখুন জঙ্গলের ভেতরে ভেতরে এটা কিন্তু একটা ঘাস। দেখুন এখানে প্রচুর পরিমাণে এই ঘাসটা রয়েছে। অনেকে হয়তো বুঝতে পারছেন কি না জানি না। এই যে ঘাসটা, এটা সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গাতেই হয়, রৌদ্রে এই ঘাসটা হয় না। এই যে, তো এরকম প্রচুর এরকম বড় বড় ঘাস রয়েছে, একদম ন্যাচারালভাবে হয়। তো এই ঘাসগুলোর মধ্যে তো আপনারা অবশ্যই বুঝবেন, যেহেতু এখানে কোনো রকম রাসায়নিক ব্যবহার হয় না, এগুলোর মধ্যে তো গুণাগুণ বেশি থাকবেই। দেখুন এরকম প্রচুর ঘাস রয়েছে। তো তার পাশে আর একটা লতা দেখাই, এই যে একটা লতা, যারা উত্তরবঙ্গের বাসিন্দা তারা হয়তো ভাববেন যে এটা পাদ্রি লতা যেটাকে বলা হয়, একটা গন্ধ থাকে, ওই পাদ্রি লতা নয়, এটা আরেক ধরনের লতা। এটাও কিন্তু ছাগল খুব খায়, এটা বাঁশঝাড়ের মধ্যে ওঠে, খুব খায়। এই যে একটা লতানো গাছ, মাঝে মধ্যে দেখি কিছু ছাগল এই গাছটাকেও খায়, এরও আমি নাম জানি না। এই একটা লতানো গাছ, এটা দেখাই, এই যে এটাকে আমাদের উত্তরবঙ্গের ভাষায় আমি শুনেছি যে এটাকে বাহুতরা বলে। এবং গায়ে যদি ব্যথা ফ্যাথা হয়, বা যাদের আর্থারাইটিস, মানে যাদের গাঁটে ব্যথা, বাত ব্যথা, তারা কি করে, এই যে কচি পাতাগুলো, এই কচি পাতাগুলো জলের মধ্যে দিয়ে জলটাকে সেদ্ধ করে নেয়, নিয়ে এটা দিয়ে স্নান করে, তাতে নাকি ব্যথা কমে যায়। তাহলে এটা ওষুধি গুণাগুণ রয়েছে। আর এই যে একটা, এটা কিন্তু ঢেঁকি শাক, অ্যাকচুয়ালি যেটা শাক খাওয়া হয় সেটা নয়, এটা আবার আলাদা জাত। তো অনেক ধরনের ঢেঁকি হয়, এটা আলাদা জাত, এটা খাওয়া যায় না। এটা ব্যথার জন্য খুবই কার্যকরী। মানুষের বিভিন্ন রকমের যে ব্যথা হয়, সেই ব্যথার জন্য এটাকে কিন্তু ব্যবহার করে। তো যারা উত্তরবঙ্গের বাসিন্দা অবশ্যই জানবেন যে ব্যথার জন্য এটাকে খুব ব্যবহার করা হয়। সঙ্গে আর একটা জঙ্গল দেখাচ্ছি, এই যে একটা জঙ্গল, ঘাস টাইপের, এটাও খুব খায়। এটা আবার কোনো জায়গায় যদি ফুলে ফুলে যায়, এটাও ওষুধি হিসাবে ব্যবহার করে। এই দেখুন প্রচুর পরিমাণে হয়েছে। এটা ব্যথা, কোনো জায়গায় যদি ব্যথা হয়ে ফুলে যায়, তো সেখানে এটা বেটে লাগায়, তাহলে নাকি ফোলাটা কমে যায়। এরপরে এই একটা জঙ্গল দেখাই, এটা দোপাটি ফুলের একটা প্রজাতি, যেটা বাঁশঝাড়ে হয়। এর ফুল হয় একদম গোলাপি কালারের। দোপাটি ফুলের যেরকম ফল হয়, টিপলে ফেটে যায়, সেম সেরকমই।
আপনাদেরকে আর কি বলে বোঝাবো বন্ধুরা, এরকম ঝোপ ঝাড় জঙ্গল লতা পাতা প্রচুর পরিমাণে রয়েছে। দেখুন এই যে একদম জঙ্গল হয়ে রয়েছে, একদম জঙ্গল হয়ে রয়েছে। এই যে জঙ্গলটা দেখছেন না, এটাতে যদি এখন ছেড়ে দেওয়া হয় দেখবেন প্রায় 1 ঘন্টার মধ্যে এই জঙ্গলটাকে পরিষ্কার করে দেবে এরা। তো এখনও তো সাইডে এগুলো এখনও বাঁশবাগানের কিন্তু ভিতরে ঢোকা হয়নি, কারণ সাইডেরগুলো ধীরে ধীরে খেয়ে খেয়ে পরিষ্কার করবে, আস্তে আস্তে ভিতরে ঢুকবে। তো এরকম প্রচুর বাগান রয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবেই ছাগলকে চড়িয়ে কিন্তু আমি সম্পূর্ণ বিনা পয়সায় 1 টাকাও খরচা না করে ছাগলের অধিক পুষ্টিগুণের কাঁচা খাবার যোগান দেওয়ার চেষ্টা করতেছি। কারণ এর আগে আমাদের যে পুরানা ফার্মটি ছিল, যেটা 2005 সাল থেকে চলছিল, সেটাও কুচবিহার জেলার মধ্যে আমার বাড়ির মধ্যেই ছিল। যেটা তো আমাদের বাড়ির পাশেই 500 মিটার এবং একটা 1 কিলোমিটার দূরেই ফরেস্ট শুরু হয়। তো সেই ফরেস্টে চড়ানো হতো। ফরেস্টে বিভিন্ন রকমের আরও লতা পাতা ছিল, এখানে এত সব লতা পাতা নেই যেটা আমাদের ফরেস্টের মধ্যে পাওয়া যায়। তো এখান থেকেও কিন্তু ফরেস্ট বেশি দূরে নয়, 5 কিলোমিটার হবে। তো 5 কিলোমিটার ছাগলকে নিয়ে যাওয়া একটা বড় ব্যাপার, সেটা সম্ভব হয়ে ওঠে না। যদি 200-300 ছাগল থাকতো তাহলে হয়তো 2-4 জন লোক নিয়ে সেটা প্রত্যেকদিন করা যেত। হয়তো আমি ফ্রি অফ কস্টে 6-7 মাসের খাবার যোগান দিতে পারতাম, শুধু বর্ষাকালটা বাদ দিয়ে। অনেকের প্রশ্ন যে আপনি তো স্টল ফিডিংয়ে ফার্মিং করেন, বর্ধমানে ফার্ম করেছেন সম্পূর্ণ স্টল ফিডিংয়ের সাইলেজের ওপর, তাহলে আপনি এই চড়ানোর চিন্তাভাবনা কেন করছেন? তো বন্ধুরা, আমি চড়ানোর চিন্তা ভাবনা করছি না, যেহেতু এই যে এখন রিসেন্ট যে আমরা ফার্মটি করেছি, 6-7 মাস ফার্মের বয়স হলে এই নতুন ফার্মটির। তো এই যেহেতু নতুন ফার্মে সেরকম খাবার যোগান হয়ে বা যোগান দিতে আমি পারিনি। এখানকার মাটি আলাদা, এখানে যে সমস্ত ঘাস চাষ করা হয়েছে আমাদের হিসাব অনুযায়ী সেইভাবে কিন্তু ঘাস হয়নি। তো যার কারণে চেষ্টা করতেছি, যেহেতু এখানে আশপাশে বাঁশবাগান রয়েছে, যেখানে খরচ ছাড়াই যদি আমি খাবার যোগান দিতে পারি এতে তো কোনো ক্ষতি নেই। তো তাই আমি কিন্তু ছাগলকে এই জঙ্গলের মধ্যে চড়াচ্ছি। 3-4 মাসের আমি খাদ্যের যোগান এইভাবে ফ্রি অফ কস্টে দিতে পারবো। এরপরেও যে ছাগল শুধু এই সমস্ত খাচ্ছে সেটা তো নয়, আমাদের সকালের দিকে যেমন হালকা করে দানা জাতীয় খাদ্য দেওয়া হচ্ছে, বা আমাদের যে ঘাস রয়েছে এখন লুসান, আলফালফা, বারসিম, মাখন ঘাস, প্রচুর পরিমাণে শীতকালীন ঘাস রয়েছে, সেগুলোকে আমরা করতেছি কি এখন কেটে কেটে রোদ্রে শুকিয়ে কিন্তু স্টোর করে দিচ্ছি, যেটা বর্ষাকালে আমরা খাওয়াতে পারবো। এখন যেহেতু এই ফ্রিতে এইগুলো পাচ্ছি আমরা, তাই আমরা এটা খাওয়ানোর একটা পরিকল্পনা নিয়েছি বা খাওয়াচ্ছি। আজকে প্রায় 5 দিন হলো আমরা ছাগলকে ছাড়তেছি। প্রথম দিন খুবই সমস্যা হচ্ছিল, এদিক সেদিক দৌড়াচ্ছিল। আর উত্তরবঙ্গ মানে এখন তো চারদিকে শুধু ভুট্টা চাষ, প্রচুর পরিমাণে ভুট্টা চাষ, তো যার কারণে একটু সমস্যা হচ্ছিল। তো আশা করি কয়েকদিন যাওয়ার পর এই সমস্যাটা আর হবে না। যেমন আজকে নিয়ে আসা হলো সেরকম আর দৌড়াদৌড়ি করেনি, তারা শান্তভাবেই জঙ্গলে চলে আসলো এবং সুন্দরভাবে খাচ্ছে। তো ছাগলের খাওয়ার ভিডিও আপনাদের অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে ছাগলগুলো। বিভিন্ন রকমের লতা পাতা একদম লাফিয়ে লাফিয়ে খাচ্ছে। তো ছাগল যতক্ষণ সূর্য থাকবে ততক্ষণই থাকবে, সূর্য ডুবে গেলে কিন্তু আর থাকতে চায় না, ঠান্ডা পড়ে যায় তখন। আর তুলনামূলক কিন্তু এইবারে উত্তরবঙ্গের ঠান্ডাটা অনেক কম। আমি যেটা দেখছি, গত বছরে যেটা দেখেছিলাম এই সময়টা এত পরিমাণে ঠান্ডা ছিল, সেই তুলনায় এবারে ঠান্ডাটা নেই। হয়তো ঠান্ডাটা একটু পিছিয়ে গেছে, লেটে বেশি পরিমাণে ঠান্ডাটা পড়বে। তবে বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, সম্পূর্ণ এইভাবে চড়িয়ে ছাগল পালন করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু যোগান দিতে পারবেন না। এবার যেখানে জঙ্গল এলাকা রয়েছে, নদীর বড় বড় চর রয়েছে, তো সেখানে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনারা চেষ্টা করবেন স্টল ফিডিংয়ে ফার্মিং করার, যদি জায়গা অ্যাভেলেবেল থাকে ভালো ভালো ঘাস চাষ করবেন। সম্পূর্ণ এইভাবে গ্রেজিংয়ের উপর চেষ্টা করবেন না। যদি জঙ্গল এলাকা থাকে তবেই আপনারা করুন, নিশ্চিন্তে করুন। কিন্তু জঙ্গল না থাকলে সেটা চেষ্টা করবেন না, তাহলে কিন্তু হয়তো আপনি যে ভরসায় ফার্ম শুরু করলেন, দেখা গেল যে আপনার কয়েক মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে জঙ্গল ছাপা হয়ে গেল, আর আপনি খাবার যোগান দিতে পারছেন না এইভাবে চড়িয়ে। এই জন্য যেখানে ফরেস্ট এলাকা, নদী এলাকা, সেখানে আপনারা করুন, নদীর চর এলাকা, কোনো সমস্যা নেই। তো আর একটা কথা মাথায় রাখবেন, যারা গ্রেজিংয়ে ছাগলকে এইভাবে নিয়ে আসেন, গ্রেজিং থেকেই কিন্তু বেশি পরিমাণে বিভিন্ন রকমের যে প্যারাসাইটগুলো, পরজীবীগুলো বা কৃমিগুলো, সেগুলোতে আক্রান্ত হয় ছাগল, গরু। তো কৃমি নিয়ে তো আমি অলরেডি অনেক কৃমি নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যে এই যে জঙ্গলগুলো বা এই মাঠগুলোতে বিভিন্ন রকমের আরও বাইরের যে পশুগুলো আসে, গরু, ভেড়া বা অন্যের ছাগল, তারা পায়খানা করবে, সেখান থেকে ঘাস জন্মাবে, সেখান থেকে কৃমির লার্ভা এই ছাগলদের মুখে চলে যাবে। তো এই জন্য
যদি গ্রেজিংয়ে ছাগল চড়ান তাহলে চেষ্টা রাখবেন 3 মাস পর পর তাদের ডিওয়ার্মিং করানোর। ডিওয়ার্মিং করলে যে নিয়মগুলো সেগুলো ফলো করবেন, তাহলে আপনার ছাগল ঠিক থাকবে। এবং জঙ্গলে চড়ালে বিভিন্ন রকমের যে এক্সটার্নাল প্যারাসাইটগুলো মানে বাইরের যে পরজীবী সেগুলোতে আক্রান্ত হয়, বা এমন কিছু গাছগাছরা আছে যেখানকার পাতা লেগে ছাগলের শরীরে অ্যালার্জি টাইপ হয়ে যায়, মানে লোম উস্কো খুস্কো হয়ে যাবে, ঘা হয়ে যেতে পারে। এজন্য যদি গ্রেজিংয়ে ছাগল নিয়ে আসেন তো অবশ্যই মাথায় রাখবেন ডিওয়ার্মিং 3 মাস অন্তর অন্তর করবেন, এবং বছরে 3 বার হলেও তাদের আইভারমেকটিন মানে স্কিনে যেটা লাগানো হয় সেটা লাগাবেন। তো বন্ধুরা, আর ভিডিওতে বেশি সময় নিচ্ছি না, কথা বলতে বলতে অনেকটাই সময় চলে গেল। আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে লিখবেন, এবং যদি আরও ছাগল ফার্ম সম্বন্ধীয় নতুন কোনো ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয়।